দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং আজকে আমরা এমন এক ব্যক্তির সাথে কথা বলবো যিনি আসাম হেরিটেজ হাউস ইন সিলেট গ্রন্থের রচয়িতা শাকির চৌধুরী। আমরা ওনার সাথে আজকে কথা বলবো, যিনি সিলেটের অনেক ইতিহাস, ঐতিহ্য বা এই ছবি নিয়ে আলোচিত গ্রন্থ প্রকাশ করেছেন। দেশ বিদেশ কিংবা ইতিহাস ব্রেত্তাদের নিকট এই বইটির অনেক অনেক কদর। একে একে হারিয়ে যাচ্ছে আসাম টাইপের বাড়িগুলো, ঐতিহ্যবাহী স্থাপনাগুলো, কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই গ্রন্থটি। আজ আমরা কথা বলবো গ্রন্থটির রচয়িতা যিনি শাকির চৌধুরী, আমরা ওনার সাথে কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখছেন যাকে, উনি শাকির চৌধুরী। তিনি আজকে এই গ্রন্থটি নিয়ে বিস্তারিত আমাদেরকে বলবেন। আমরা প্রথমেই ওনার কাছ থেকে জানতে চাইব যে এত বিষয় থাকতে এ বিষয় নিয়ে আপনি এ বিষয়টি কেন বেছে নিলেন? প্রথমেই আমরা জানতে চাইব। আপনাকে 24 ভয়েসে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই বিষয়ে আমাদেরকে কিছু বলেন। ধন্যবাদ হীরা ভাই। 24 ভয়েসকে আমার ধন্যবাদ একসাথে। আর এই কষ্ট করে আমার মতো একজন নগণ্য মানুষের ইন্টারভিউ নিতে আসছেন, সেটার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ। তো আপনার প্রশ্নটি ছিল যে এত কিছু থাকতে আমি এই বিষয়টা নিয়ে কেন কাজ করলাম। দেখুন, আমি দেশ ছেড়েছি বহু বছর আগে, 80 দশকের প্রথম দিকে, 70 দশকের শেষের দিকে। তো সেই সময় থেকে আমি অনেক দিন দেশে একসাথে দেশ থেকে বাইরে ছিলাম। যখন দেশে ফিরলাম 10 বছর পরে, প্রায় 10 বছর পরে, তখন আমার কাছে মনে হলো যে আমার পরিচিত সিলেট শহরটি হারিয়ে যাচ্ছে। তার সাথে হারিয়ে যাচ্ছে আমাদের একটি অনন্য স্থাপত্যকলা, যেটা আমাদেরকে পুরো বাংলাদেশ থেকে আলাদা করতো। আমাদের নিজস্ব একটা সংস্কৃতি, বসবাসের সংস্কৃতি ছিল, সেটা একে একে হারিয়ে যাচ্ছে এবং মানুষ এই ব্যাপার নিয়ে কেউ কোনো চিন্তা করতেছে না। তখন আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে আমার কিছু কাজ করতে হবে। তো প্রথম কাজ কি করতে হবে, যে এগুলোকে ডকুমেন্টেশন করতে হবে। সেই আশা নিয়ে আমি শুরু করলাম এই কাজটি। তো এই কাজটি শুরু করার মানে হলো প্রথম ছবি তোলা। ছবি তুলে অন্তত ব্যাপারগুলোকে ধরে রাখি। তারপরে আপনার এটাই সম্ভবত আমার মোটিভেশন ছিল এই কাজ। আমরা আপনার কাছে জানতে চাইব, এই গ্রন্থে প্রকাশিত ছবি ও তথ্যের সন্ধান করতে কত বছর কিংবা কতদিন লেগেছিল আপনার? হ্যাঁ, দেখুন, আমি তো কাজের মধ্যে ছুটিতে আসতাম দেশে মাকে দেখার জন্য। তো আমার সময় থাকতো খুব বেশি হলে 3 সপ্তাহ। তো আমি করতাম কি, মাকে না ইয়ে করে 1 সপ্তাহ মতো মার সাথে থেকে আমি ক্যামেরা নিয়ে বাইরে হয়ে যেতাম এবং আমার স্মৃতিতে যেই সব এলাকায় এইসব বাড়িঘর ছিল সেগুলো খুঁজে বাইর করতাম। করে হয়তো আপনার প্রতিবার আমার ছুটিতে আসে আমি মনে করেন 10টা, 5টা, 15টা বাড়ি খুঁজে বাইর করলাম এবং ছবি তুলতে সক্ষম হলাম। তো এই করতে করতে আমার প্রায় 16 বছর লেগে গেছে, 16-17 বছর। তো 16-17 বছরে আমি প্রায় 200-250 মতো ছবি তোলার পরে আমার মনে হলো যে এইগুলাকে আমি অন্তত লোকজনের কাছে পরিচিত করি। এই কাজ করতে গিয়ে সবচেয়ে ভালো লাগার কোনো বিষয় যদি থাকে, আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন। হ্যাঁ, ভালো লাগার বিষয়টা হলো যে প্রথমেই আমার ধারণা ছিল না যে এই ব্যাপার নিয়ে কাজ করলে হয়তো, আমার ধারণা ছিল যে এই নিয়ে কাজ করলে হয়তো আমি এই বুদ্ধা সমাজের মধ্যে কিছু লোকের আপনার হয়তো ইয়ে পাবো, আপনার পরিচিতি পরিচিতি বলতে বলা উচিত নয়, এদের হয়তো আপনার ব্যাপারটা বুঝবে। কিন্তু আমি এই ছবিগুলো যখন আপনার ইন্টারনেটে ছাড়লাম, যে দেখি রিয়াকশনটা কি মানুষের মধ্যে, তখন দেখা গেল যে হাজার হাজার লোক এটা শেয়ার করতেছে এবং মানুষের চিন্তার মধ্যে হঠাৎ করে আসছে, আরে সত্যি তো এই সৌন্দর্য তো আমাদের নিজস্ব, এটা আমাদের একটা নিজস্ব ব্যাপার, আমাদের সংস্কৃতির ব্যাপার, আমাদের সিলেটের নিজস্ব পরিচয়ের ব্যাপার। তখন যে সাড়া পেলাম যে হাজার হাজার লোক এটাকে আপনার ইয়ে করলো, শেয়ার করলো, আমাকে ধন্যবাদ দিয়ে আপনার আপ্লুত করলো, আপনার কমেন্ট করে আমাকে, আপনার টেলিফোন করে আমার সাথে ইন্টারনেটে যোগাযোগ করে আপনার, যখন এই জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে। হ্যাঁ,
এবং তারপরে যখন আমার বইটি আমি একত্রিত করে যখন প্রকাশ, এটা হার্ড কভার কপি হিসাবে যখন প্রকাশ করলাম, তখন সিলেটে দারুণ সাড়া আমি পেয়েছি। এই আপনার মহামারীর সময়, করোনা মহামারীর সময়ও আমার বই যখন প্রকাশিত হয় তখন আপনার সিলেট সিটি কাউন্সিলের যে হলটা ছিল সেই হলটা পরিপূর্ণ ছিল লোকজন, এবং বাইরে দাঁড়িয়ে ছিল লোকজন, এবং সেই দিনই অনেক প্রায় 100-150 খানেক বই লোকজন নিয়ে গেল কিনে ক্রয় করে। এইটা আমার কাছে খুব আনন্দের ব্যাপার ছিল। এর বিপরীতে কোনো কষ্ট আছে কি আপনার? কষ্ট, আমি বলবো যে আমি এমন একটা ব্যাপার নিয়ে কাজ করতেছি যেটা আপনার স্রোতের অনুকূলে না, প্রতিকূলে কাজ। সেই প্রতিকূলে কাজের মধ্যেও আমি যখন দেখতেছি যে লোকজন আজ যখন একটা বাড়ি আপনি ভেঙে ফেলতে চায় কেউ, যেমন আবু সিনা ছাত্রাবাস যখন ভাঙা হয় তখন সিলেটে যে সাড়া পড়েছিল এর বিরুদ্ধে দাঁড়ানোর, তারপরে মনে করেন এখন একটা বাড়ি ভেঙে ফেলার উপক্রম হলে যখন লোকজন আসে, আসলে আমার ব্যথা হয় না। আমি জানি যে এটা আমরা হয়তো ধরে রাখতে পারবো না, হয়তো আমাদের প্রচেষ্টা শেষ পর্যন্ত একটা 100 বছরের একটা ডকুমেন্টেশন হয়ে থাকবে, হ্যাঁ, 100 বছরে আমাদের বসবাসের সংস্কৃতির ডকুমেন্টেশন। কিন্তু না, আমি তেমন তেমন ব্যথা অনুভব করি না, বরং আমি মনে করি যে অন্তত কিছুটা বাড়িও যদি, অন্তত 10টা বাড়িও যদি টিকে থাকে এবং লোকজন বুঝে যে উনার শিকড়ের সাথে সম্পর্কিত এই ঐতিহ্যকে ধরে রাখাটা যে উনার জন্য একটা প্রাইড, একটা একটা আপনার প্রশংসার বিষয়, নিজের গর্ব করার বিষয়, আনন্দিত হই। আমি শুনি এইটা, আমি মনে শুনি যে লোকজন একটা বড় বিল্ডিং ভেঙে একটা বাংলো টাইপের আসাম টাইপ বাড়ি তৈরি করেছে, হ্যাঁ, যেটা ভূমিকম্প প্রতিরোধক এবং এই এলাকার আবহাওয়া এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত এবং ইতিহাসের ধারাবাহিকতা। আসলে আমি আনন্দিত হই। আমার এই পর্যন্ত সবকিছুই আমার কাছে মনে হয় বেশ পজিটিভ ওয়েতে যাচ্ছে। সার্বিক বিষয়ে আপনার কোনো অনুভূতি আছে কি? সার্বিক বিষয়ে আমার অনুভূতি বলবো, আমি এই কাজটা করার পর আমি একটা ট্রাস্ট গঠন করে আমি এই পুরা বইয়ের সত্য সহ ট্রাস্টকে দিয়ে দিয়েছি। তো আমার এইখান থেকে আপনার দেশ বিদেশ থেকে লোকজন এই ট্রাস্টের কাছে থেকে বই কিনে নিচ্ছে। ট্রাস্টের একটা ভালো ক্যাপিটাল হলে আমরা এইসব ব্যাপারে জনগণের মধ্যে জনচেতনা বৃদ্ধি করতে চেষ্টা করতেছি, এবং সেটা সম্ভব। এবং আমার অনুভূতি যে আমরা একটা ভালো কাজের সূচনা করে দিয়ে গেলাম আমার এক জীবনের ভিতরে, এবং আশা করব যে আগামী প্রজন্ম তাদের নিজেদের শিকড়ের সাথে সম্পর্কিত তার ঐতিহ্য, তার ইতিহাসকে লালন পালন করবে, নিজেকে স্বস্তিবোধ করবে তার নিজের শিকড়ের সাথে সম্পর্কিত থাকতে। এসব বিষয়ে আপনার কোনো দাবি আছে কি? আমার দাবি হলো যে বিশ্বের সব জায়গায় তার নিজস্ব ইতিহাস ঐতিহ্যের যে ধারাবাহিকতা সেটা রক্ষার জন্য মানুষ, সরকার এই ব্যাপার নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়। এটা জনগণের আন্দোলন করার বা জনগণকে এই ব্যাপার নিয়ে ভাবিত হওয়ার প্রয়োজন পড়ে না। যেমন ইংল্যান্ডে বা পৃথিবীর সব জায়গায় লিস্টেড প্রপার্টি, আমি জার্মানিতে থাকি আজ 46 বছর যাবৎ, সেখানে ওইটাকে বলে ড্যাঙ্ক মালশুস, অর্থাৎ সরকারি এইসব বাড়িঘরকে রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করে, হ্যাঁ, এবং সরকার এগুলোকে লিস্টেড করার পরে আপনি একটা বারান্দা, একটা জানালা, একটা কিছুই বদলাতে পারবেন না। সবগুলা সরকারি খরচে তাদের নিজস্ব তত্ত্বাবধানে করবে। আপনি বসবাস করবেন, আপনি কিনতে পারবেন, বিক্রি করতে পারতেন, সবকিছুই করতে পারবেন, কিন্তু বাড়িটা রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনার ব্যাপারটা সরকার করে। তো আমার দাবিটা হলো যে বাংলাদেশে এইটা প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে এই 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 আইনটা আছে, এই সম্ভাবনাও আছে, এরা কাজও করতেছে, তবে এদের কাজের আপনার পরিচিতিটা ব্যাপক না। এবং লোকজন যখন আপনার কাছে যদি একটা বাড়ি থাকে যেটা আপনি হয়তো অর্থনৈতিক কারণে আপনি এটাকে সংস্কার করতে পারতেছেন না, রক্ষণাবেক্ষণ করতে পারতেছেন না, একটা পুরাতন মসজিদ আছে আপনার এলাকায় যেটা 100 বছরের উপরে, আপনি প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করুন, ওরা আপনাকে সাহায্য সহায়তা করবে। আমি এইবার আসছি, আমি প্রত্নতত্ত্ব বিভাগের সাথে দেখা করব, ওদের সাথে আলাপ করব, এবং আমরা এই উদাহরণটা আমরা আমাদের পাশের দেশ থেকেও নিতে পারি। আমি
মনে করেন শিলংয়ে গত বছরের আগের বছর যখন গেছিলাম, তখন শিলং সরকার আমাকে মেঘালয় সরকার আমাকে 3 দিনের জন্য ওদের সব সাহায্য সহযোগিতা দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে চেয়েছিল যে ওরা 500 বাড়ি রক্ষণাবেক্ষণ করবে সরকারিভাবে, সেই কি কি করতে হবে না করতে হবে, তো আমার পরামর্শ নিয়েছিল। তো এইরকম ব্যাপারগুলো আমরা এখানে শুরু করতে পারি, এটা আমার দাবি এই দেশের মানুষের কাছে, সরকারের কাছে। আর আমাদের সিলেটের তো বিশেষ করে, কারণ এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই অনন্য সুন্দর বাড়িঘরগুলো, এই অনন্য সুন্দর আপনার সক্রিয়তা, এটা আমাদের নিজস্ব। যদিও 1897 সালের ভূমিকম্পের পরে এটা হয়েছে, এবং বিশেষ করে আবহাওয়াজনিত কারণে এবং ভূমিকম্প প্রতিরোধক হিসাবে আমাদের এই ব্যাপারগুলা মাথায় রেখে আমরা হয়তো নতুন কিছু করতে পারি। যে নতুন কিছু করার পিছনে আমাদের এই ঐতিহ্যগত বাড়িগুলার যে প্রকল্প, যে আপনার ইয়ে ছিল, ইঞ্জিনিয়ারিং যে ইয়েটা ছিল, আপনার ব্যাপারগুলো ছিল, সেগুলাকে আমাকে মাথায় নিয়ে কাজ করতে হবে আমাদেরকে ভবিষ্যতের জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আপনার পরিশেষে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের প্রতিবেদনটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।